ওয়েলকাম এভরিওয়ান, ট্রেড এক্সপার্ট একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রবীর কর্মকার, আপনাদের ট্রেনার। ইনভেস্টিং ট্রেডিং সম্বন্ধে আপনাদেরকে আমার যতটুকু নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করব। আজকের প্রথম ক্লাসে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে একজন ব্যক্তি ইনকাম করে এবং কি কি প্রসেসে তারা ইনকাম করতে পারবে। আসুন দেখে নিই ইনকামের যে 4টে পদ্ধতি আছে, আমরা যেটা রেগুলারলি মার্কেটে দেখে থাকি যে কোনো ব্যক্তি জব করতে যাচ্ছে, তার হাতে সময় 8 থেকে 12 ঘন্টা, সেই 8 থেকে 12 ঘন্টা সে সময় এবং লেবার দিয়ে সেখান থেকে কিছু উপার্জন করছে। দ্বিতীয় যে ক্যাটাগরির মানুষ এখানে আছে সেলফ এমপ্লয়েড, যারা কিছু হাতের কাজ জানে, কোনো স্কিল তাদের কাছে আছে, তারা সেই স্কিলটাকে কাজে লাগিয়ে তাদের সময় মতন, তাদের একটু স্বাধীনতা থাকে, তারা তাদের সময় মতন সেই কাজটাকে কমপ্লিট করে দিয়ে মানুষের কাছ থেকে কিছু ইনকাম পায়। থার্ড যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে বিজনেস। বিজনেসের ক্ষেত্রে আপনাকে হবে কি, ইনভেস্টমেন্ট লাগবে এবং অনেকটা রিস্কও নিতে হবে। এই বিজনেসের জন্য আপনাকে প্রচুর লোক হায়ার করতে হবে। 10 জন, 100 জন, 500 জন আপনার নিচে যখন কাজ করবে এবং তাদের মাথা থেকে আপনি যখন ইনকাম পাবেন, সেটাই হবে আপনার কাছে বিজনেস। এই 3টে পদ্ধতি আমরা বেশিরভাগটাই জানি, 3টে পদ্ধতি আমরা সবসময় দেখে থাকি। ফোর্থ যে পদ্ধতিটা রয়েছে ইনভেস্টমেন্ট, শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে কি করে আমরা ইনকাম করব, সেই পদ্ধতিটা কিন্তু আমরা এই সিস্টেমের মধ্যে শিখতে চাইছি। এই ইনভেস্টমেন্টের যে পদ্ধতি আছে, এখানে আমরা যে প্রসেসে করব যে কারোর বিজনেসে আমরা টাকা লাগিয়ে, টাকা ইনভেস্ট করে সেখান থেকে কিভাবে আমরা ইনকাম পাবো, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে আমরা এই জিনিসটাকেই করতে চাইছি। এবার দেখুন, একজন সাধারণ মানুষ সে ইনকাম করে, ইনকাম করার সাথে সাথে তার খরচ কিন্তু শুরু হয়ে যায়, সে খরচ করতে শুরু করে। ইনকাম থেকে খরচ করার পরে তার কাছে যে টাকাটা থেকে যায় সেই টাকাটা সে সেভিংস হিসাবে জমিয়ে রাখে। এবং কিছু ব্যক্তি যারা সেভিংসকে ইনভেস্টমেন্টে কনভার্ট করতে পারে, এই সেভিংস থেকে কোন জায়গাতে তারা ইনভেস্ট করবে সেই প্রসেসটাকে বার করে নিতে পারে, তখনই সেই ইনভেস্টমেন্ট থেকে আবার কিন্তু ইনকাম জেনারেট করা যায়। এখানে এই সার্কেলটা এরকমই যে ইনকাম থেকে আপনার এক্সপেন্স তো এটা বাধ্যতামূলক, এটা আপনাকে করতেই হবে। এই ইনকাম থেকে যে সেভিংস আপনারা করছেন সেই সেভিংসকে কাজে লাগিয়ে সেটাকে ইনভেস্ট করে আবার আপনাদেরকে কিন্তু ইনকাম জেনারেট করতে হবে। এবার ইনভেস্টমেন্ট কোথায় করবেন, কোথা থেকে ইনভেস্টমেন্ট করে, কোথায় ইনভেস্ট করে, কখন ইনভেস্ট করে এবং কোন জায়গায় ইনভেস্ট করে আপনি ইনকাম করতে পারবেন এবং কেনই বা ইনভেস্ট করবেন। এখানে টপিক কেন ইনভেস্ট করবেন, কখন ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করবেন। এবার বেসিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে আমরা সবসময় প্রথমে প্রায়োরিটি দিই ব্যাঙ্কে, কারণ আমরা ব্যাঙ্ক চোখের সামনে 2 কিলোমিটার 5 কিলোমিটার মধ্যেই দেখতে পাই। সেখানে আমরা ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে আমরা টাকা রাখি। সেকেন্ড, গোল্ড ইনভেস্টমেন্ট। যারা একটুখানি বেশি সিস্টেম সম্বন্ধে জানে, যে তারা ভালোভাবে বোঝে যে এত বছর আগে গোল্ডের প্রাইস এত ছিল, এখন এত টাকা গোল্ডের প্রাইস হচ্ছে, দিনকে দিন গোল্ডের দাম বাড়ছে, তাহলে আমি গোল্ডে ইনভেস্ট করে রাখি, কিছু জিনিস বানিয়ে রাখি, গয়না বানিয়ে রাখি। এই জিনিসগুলো তারা কিন্তু ভাবে। এবং যাদের কাছে আরেকটু বেশি টাকা রয়েছে, যারা ইনভেস্টমেন্টকে আরেকটু বড় করে ভাবে, তারা কিন্তু জমি জায়গা বা কোনো প্রপার্টিতে ইনভেস্ট করে রাখতে পারে। এবার দেখুন, ব্যাংকের ইনভেস্টমেন্ট করলে, ব্যাংকে যে ফিক্সড ইনভেস্টমেন্ট হয় বা ফিক্সড ডিপোজিট হয়, তার হিস্টোরিক্যাল ডেটা যদি আমরা দেখি, 2000 থেকে 2023 পর্যন্ত এখানে ডেটা সেট করা আছে। ইন্টারেস্ট রেট দেখুন, 2000 সালে 8 টাকা 50 পয়সা থেকে 10 টাকা 50 পয়সা ইন্টারেস্ট রেট ছিল এফডির, যেটা 2023 31শে মার্চ পর্যন্ত যার ইন্টারেস্ট রেট 6 টাকা থেকে 7 টাকা 25 পয়সা হয়েছে। দেখুন, মূল্য বৃদ্ধির সাথে সাথে কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট বাড়েনি, তাহলে এখানে সাধারণ মানুষের কিন্তু ইনকাম কিন্তু বাড়ছে না। এখানে ফিক্সড ডিপোজিটের মাধ্যমে তার টাকাটা হয়তো সেভ থাকছে, কিন্তু সে কিন্তু বড় রিটার্ন কিন্তু আশা করতে পারছে না। পরের যে হিস্টোরিক্যাল ডেটাটা দেখছি, এটা গোল্ডের হিস্টোরিক্যাল ডেটা 2010 থেকে 2024 পর্যন্ত। এখানে দেখুন 24 ক্যারেট 10 গ্রাম গোল্ডের রেট 2010 সালে ছিল 18,500 টাকা,
2011 সালে 26,400 টাকা। এইভাবে ইয়ার বাই ইয়ার গোল্ডের রেট কিন্তু বেড়েছে। মাঝখানে কিছু হয়তো প্রাইস আপ ডাউন হয়েছে, কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গোল্ডে যদি কেউ ইনভেস্ট করে রাখে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ 14 বছরের মধ্যে 18,500 টাকার গোল্ড দাঁড়িয়েছে 76,170 টাকা আজকের ডেট পর্যন্ত। তাহলে গোল্ডের ইনভেস্টমেন্ট এখানে কিন্তু অনেকটা বেশি রিটার্ন আমাদেরকে দিতে পারে। থার্ড যেটা ছিল সেটা ল্যান্ড বা প্রপার্টি, যার কোনো ব্যাক টেস্টিং ডেটা নেই, কিন্তু আপনারা যারা মার্কেটে থাকেন বা জানেন যে দিনকে দিন জায়গার দাম অনবরত বাড়ছে, এবং যেখানে জায়গার দাম বিভিন্ন প্রজেক্ট শুরু হয়েছে সেখানে জায়গার দাম কিন্তু বাড়তেই থাকবে। তাই ল্যান্ড বা প্রপার্টি ইনভেস্টমেন্টও কিন্তু খুব ভালো একটা ইনভেস্টমেন্টের প্রসেস। এবার আমরা জানবো স্মার্ট ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কী আছে। স্মার্ট ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে সবচেয়ে প্রথম আমরা প্রেফারেন্স দিই ইন্স্যুরেন্সকে। শুধুমাত্র ইন্স্যুরেন্সে প্রতি মাসে একটা রিনিউয়াল পেমেন্ট করে বা কোয়ার্টারলি বা মান্থলি বা ইয়ারলি পেমেন্ট করে আমরা শুধু ইন্স্যুরেন্সের বেনিফিটটাই নিই না, তার সাথে সাথে একটা ম্যাচুরিটি বেনিফিটও পাই। এখানে আমি জাস্ট এলআইসির একটা উদাহরণ দিচ্ছি। এলআইসি ছাড়াও বিভিন্ন যে কোম্পানিগুলো আছে যারা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করে, তারা মান্থলি একটা পেমেন্ট নিয়ে 15 বছর 16 বছর বাদে একটা রিটার্ন দেয়। সেই রিটার্নটা আপনারা ক্যালকুলেট করে দেখবেন যে সেই রিটার্নটা 15 বছর 16 বছর বাদে সেই টাকার কোনো ভ্যালুয়েশন নেই। কিন্তু একটা সাধারণ মানুষের একটা ইন্স্যুরেন্স করে রাখা খুব দরকার। তার কারণ যদি সেই ফ্যামিলি মেম্বারের যার ইন্স্যুরেন্স নেওয়া আছে তার যদি কিছু হয়, তাহলে তার ফ্যামিলিটা একটা লামসাম টাকা পাবে। তার জন্য ইন্স্যুরেন্স করে রাখাটা প্রতিটা মানুষের দরকার। খুব ছোট অ্যামাউন্ট হলেও একটা করে রাখার প্রয়োজন আছে। সেকেন্ড যেটা যাই সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ড এমন একটি প্রসেস যেটা স্টক মার্কেটেই টাকা ইনভেস্ট হয়, কিন্তু আপনার যে টাকা আপনি যেটা দিচ্ছেন বা পাবলিকের কাছ থেকে যে টাকাগুলো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি তুলছে, তারা একটা কোনো স্টকে পার্টিকুলার স্টকে টাকাটা রাখে না, বিভিন্ন স্টক মার্কেটের বিভিন্ন স্টকে বিভিন্ন কোম্পানির স্টকে কিন্তু ইনভেস্ট করে। বিভিন্ন স্টকে ইনভেস্ট করার জন্য, বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করার জন্য আপনার টাকাটাও কিন্তু সুরক্ষিত থাকে। স্টক মার্কেট ডাইরেক্টলি আপনারা ইনভেস্ট করতে না পারলেও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, লামসাম বা এসআইপির মাধ্যমে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে আপনারা প্রতি মাসে যদি একটা ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনারা লং টার্মে খুব বড় রিটার্ন আশা করতে পারেন। সেগুলো পরের ক্লাসে আমরা আরও ডিসকাস করব এবং ব্যাক টেস্টের ডেটা দেখাবো। আমাদের মোদ্দা বিষয় যেটা, যে স্টক মার্কেটে আমরা কিভাবে আর্নিং করতে পারবো এবং স্টক মার্কেট আমাদেরকে কত রিটার্ন দেবে, তার আগে আমাদের স্টক মার্কেটের আরও বেসিক জিনিসগুলো জেনে নিতে হবে। তো চলুন বেসিক কিছু জিনিস আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। সাপোজ ধরুন আপনি প্রথম স্টেপে কোনো বিজনেস স্টার্ট করেছেন, যেই বিজনেসটা দিয়ে আপনি আপনার ইনকাম জেনারেট করতে চাইছেন, সেই ইনকামটা আপনার প্রতিদিন 1000 টাকা হচ্ছে। আপনি কোনো বিজনেস স্টার্ট করেছেন যেটা থেকে প্রতিদিন আপনার 1000 টাকা ইনকাম হচ্ছে। আপনি সেই বিজনেসটাই মাসে 20 দিন করছেন, তাতে আপনার 20,000 টাকা ইনকাম আসছে এবং বছরে 2,40,000 টাকা ইনকাম এসছে। আপনার প্রথম স্টার্টিং বিজনেসে ভালো একটা ইনকাম আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এবার আপনার মনে হবে কি বিজনেসটাকে আমি আরও বেশি করে গ্রো করি। দ্বিতীয় পর্যায়ে আপনার মনেই হবে যে আপনি বিজনেসটাকে আরও বড় করবেন। যখনই আপনি বিজনেস বড় করতে যাবেন তখন আপনাকে কোনো না কোনো লাইসেন্স নিতে হবে। সেটা জিএসটি হতে পারে, ট্রেড লাইসেন্স হতে পারে। এই লাইসেন্সগুলো আপনাদেরকে নিতে হবে এবং আপনার যে বিজনেসটাকে করছেন সেই বিজনেসটার একটা এস্টাবলিশমেন্ট দরকার। সেটা প্রপার্টারি, পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড, এই ধরনের কোনো এস্টাবলিশমেন্ট আপনার দরকার। ধরে নিন আপনি প্রাইভেট লিমিটেড ফার্মে আপনি আপনার বিজনেসটাকে কনভার্ট করলেন। এবার এই বিজনেসটাকে বড় করার জন্য, গ্রো করার জন্য আপনার কাছে রাস্তা যেটা থাকবে, প্রথম প্রসেস যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাংক লোন। আপনি ব্যাংকের দ্বারস্থ হবেন এবং ব্যাংক আপনাকে 12 থেকে 16% ইন্টারেস্ট রেটে আপনাকে কিন্তু লোন দিয়ে দেবে। লোন নিয়েই কিন্তু আপনার সমস্যা মিটছে না। লোন নিয়েই কিন্তু আপনি পুরো টাকাটা সঠিকভাবে খাটাতে পারবেন না।
আপনাকে পরের মাসেই আসল এবং ইন্টারেস্ট সমেত আপনাকে লোনের ইএমআই কিন্তু গুনতে হবে। ধরে নিন আপনি লোন নিয়ে বিজনেসটাকে স্টার্ট করেছেন, আপনার সেকেন্ড স্টেপে আপনি বিজনেসটাকে গ্রো করেছেন। এইবার আপনি বিজনেসটাকে আরও বড় করতে চাইছেন। থার্ড স্টেপে আপনি যখন আপনার বিজনেসটাকে স্টেট ওয়াইজ এক্সপ্যান্ড করতে চাইছেন, আরও বড় করতে চাইছেন, তখন আপনার সেই সংস্থা একইভাবে চলবে, আপনার স্টোর বাড়বে, আপনি যে বিজনেস করছেন ম্যানুফ্যাকচারিং হোক, সার্ভিস বেসিস হোক, সেখানে আপনার এমপ্লয়ি বাড়বে এবং অনেক খরচ কিন্তু বেড়ে যাবে। এই যে খরচ, এই যে বিজনেস এক্সপ্যান্ডেশনের যে খরচা, এই খরচ কিন্তু ব্যাংক আপনাকে আর বেয়ার করবে না, ব্যাংক থেকে আপনি কিন্তু লোনের আশা আর করতে পারবেন না। এইবার আপনাকে যেতে হবে কিন্তু অ্যাঞ্জেল ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মের কাছে। অ্যাঞ্জেল ইনভেস্টর তারা হয় যারা ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানি চালায়, তারা 50 লাখ পর্যন্ত ফান্ড দেবে আপনাকে বা আপনার কোম্পানিকে। তাদেরকে আপনাকে রিটার্ন হিসাবে দিতে হবে 10-20% প্রফিট মার্জিন এবং আপনার কোম্পানির বা আপনি যে বিজনেসটা করছেন তার মালিকানার কিছু অংশ। সেইভাবেই ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মও বিভিন্ন অ্যাঞ্জেল ইনভেস্টরের সমন্বয়ে একটা গঠিত ফার্ম, যেখান থেকে আপনি 1 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত ফান্ড পাবেন। 10-30% আপনাকে প্রফিট শেয়ারিং করতে হবে এবং আপনাকে আপনার যে কোম্পানি বা আপনি যে কোম্পানি প্রাইভেট লিমিটেড বা যে কোম্পানি স্টার্ট করেছেন প্রোপ্রাইটারিতে, প্রাইভেট লিমিটেড বা পার্টনারশিপে, সেই কোম্পানির কিছু মালিকানার অংশ কিন্তু আপনাকে ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মকেও দিতে লাগবে। এইবার ধরে নিন যে আপনার বিজনেস এদের মাধ্যম থেকে সাপোর্ট পেয়ে অনেক বড় হয়েছে। এবার আপনি অল ওভার ইন্ডিয়া বেসিস আপনার বিজনেসটাকে আরও বাড়াতে চাইছেন। তার জন্য আপনার আরও ফান্ডের দরকার পড়বে। সেই ফান্ড অ্যারেঞ্জ করার জন্য আপনাকে শেয়ার মার্কেটে লিস্টেড হতে হবে, অর্থাৎ শেয়ার মার্কেটে আপনি আপনার স্টককে লিস্টেড করাতে চাইবেন। যখন শেয়ার মার্কেটে আপনি আপনার স্টক লিস্টেড করাতে চাইবেন, তখন আপনার কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট করতে হবে। তখন আপনি প্রাইভেট লিমিটেডে কিন্তু আর চালাতে পারবেন না। পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট করার পরেই আপনি ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ আইপিও লঞ্চ করতে পারবেন। এবার এই আইপিও সম্বন্ধে আরেকটু ইন ডেপথ আমরা জেনে নিই। আইপিও প্রসেস করার জন্য ভারতবর্ষে 7টা স্টেপের মাধ্যমে আইপিওকে আপনি প্রসেস করতে পারবেন। আপনার কোম্পানির আইপিও স্টক মার্কেটে লিস্ট করতে পারবেন বা শেয়ারকে লিস্ট করতে পারবেন। প্রথম প্রসেস যেটা থাকবে, হায়ারিং দ্য রাইট ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক। আপনাকে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারদের হেল্প নিতে হবে, যেখানে আপনার বিভিন্ন ট্যাক্স কনসালটেন্ট, সিএ এদের মাধ্যম দিয়ে আপনার ব্যবসার প্রফিট লস, গ্রোয়িং স্টেটমেন্ট, এই সমস্তগুলো ডেটাবেস আপনাকে সেখানে দিতে হবে এবং তারা আপনার সমস্ত ডকুমেন্টেশন রেডি করে ফাইল করবে সেকেন্ড প্রসেসে, যেখানে সেবির কাছে আপনার অ্যাপ্লিকেশন জমা হবে। সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যারা আপনাকে স্টক মার্কেটে আপনার কোম্পানির শেয়ার লিস্ট করতে পারমিশন দেবে। এই সেকেন্ড প্রসেস সেবির কাছে আপনার ফাইল পৌঁছে যাওয়ার পরে ড্রাফটিং অ্যান্ড রেড হেয়ারিং ডকুমেন্টসের মাধ্যম দিয়ে আপনার সমস্ত কোম্পানির হিসাব নিকাশ ক্যালকুলেশন করা হবে এবং আপনি প্রফিটে আছে কি না, আপনার কোম্পানি প্রফিটে আছে কি না, সেগুলোকে ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন করার পরে এটা ফোর্থ প্রসেস হচ্ছে রোড শো। রোড শো একটা বড় ধরনের কনসেপ্ট। এখানে আপনার যে কোম্পানির স্টক আপনি আইপিও হিসাবে পাবলিকের কাছে ছাড়তে চাইছেন বা পাবলিকের কাছ থেকে টাকা তুলতে চাইছেন, সেই রোড শো হচ্ছে পুরো মার্কেটিং, যেখানে বিভিন্ন ব্রোকাররা আপনার কোম্পানির স্টক আইপিও যেটা মার্কেটে আসবে সেটার অ্যাডভার্টাইজমেন্ট করবে। এই ফোর্থ প্রসেসে অ্যাডভার্টাইজমেন্ট করার সাথে সাথে ফিফথ প্রসেসে আপনার
কোম্পানির আইপিওর প্রাইস কত হবে, কত আপনি আইপিওর প্রাইস রাখতে চাইছেন, আপনার কোম্পানির শেয়ারের প্রাইস কত রাখতে চাইছেন সেটার ডিসিশন হবে, এবং নাম্বার অফ শেয়ার কত রাখতে চাইছেন সেটাও আপনার ডিসিশন নিতে হবে। ফিফথ প্রসেস কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার আইপিও কোম্পানির লঞ্চ করতে পারবেন। লঞ্চ করার পরে এটা শেয়ার হিসাবে অ্যালটমেন্ট হবে এবং এক্সচেঞ্জে লিস্টেড হবে। এই 7টা প্রসেসের মাধ্যমে ভারতবর্ষে আইপিও লঞ্চের প্রসেস কমপ্লিট হয়। এই আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং ছাড়ার জন্য সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এদের তত্ত্বাবধানেই আপনার কোম্পানির আইপিও পাবলিকের কাছে যাবে, সাধারণ মানুষের কাছে আপনার আইপিও পৌঁছাবে সেবির গাইডেন্সেই। এই আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং আপনি যখন ছাড়বেন, একটা উদাহরণ হিসাবে এখানে বলা হচ্ছে যে আপনি আপনার কোম্পানির প্রতিটা শেয়ারের প্রাইস রাখতে চাইছেন 100 টাকা, এবং কতগুলো শেয়ার আপনি রাখতে চাইছেন সেই এগেনস্টে আপনার কত টাকার প্রয়োজন আছে। এখানে ধরে নিন 100 টাকার পার শেয়ারের প্রাইস আপনি রাখতে চাইছেন, আপনার নাম্বার অফ শেয়ার যে যতগুলো মার্কেটে আপনি ছাড়ছেন 5 লক্ষ শেয়ার, সেই পরিমাণটা 5 লক্ষ। তাহলে 100 ইন্টু 5 লক্ষ যদি আমরা করি তাহলে 5 কোটি টাকা আপনার আইপিও থেকে কালেক্ট হবে। সেইভাবেই আপনার যদি কোম্পানির 5 কোটি টাকার প্রয়োজন পড়ে তাহলে আপনাকে সেই অনুযায়ী শেয়ার, নাম্বার অফ শেয়ার এবং কত প্রাইস আপনি রাখতে চাইছেন সেটাকে ডিসিশন আপনাকে নিতে হবে। আইপিও ছাড়ার পরে মার্কেটে আইপিও আপনার সমস্ত পাবলিক নিয়ে নেওয়ার পরে ভবিষ্যতে যদি আপনার আবার ফান্ডের প্রয়োজন পড়ে অথবা মার্কেটে আপনার আইপিওর ডিমান্ড অনেক বেশি হয়, তখন আপনি নেক্সট টাইম যেই প্রসেসে মার্কেট থেকে আবার ক্যাশ কালেক্ট করতে পারবেন সেই প্রসেসকে বলা হয় এফপিও, ফলো অন পাবলিক অফার। সেইখানে আপনার আইপিও ছাড়ার সময় যে প্রাইসটা ছিল এবং এখন আপনার শেয়ারের, কোম্পানির শেয়ারের যে প্রাইসটা চলছে, ধরে নিন এখন কোম্পানির শেয়ারের প্রাইস চলছে 200 টাকা, তাহলে আপনাকে সেই 200 টাকাতেই কতগুলো শেয়ার আপনি ছাড়ছেন সেই অনুযায়ী কত ক্যাশ আপনার প্রয়োজন আছে আপনাকে ডিসিশন নিয়ে নাম্বার অফ শেয়ার সেইগুলোই ছাড়তে হবে সেই প্রাইস অনুযায়ী। এই কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে কিভাবে এসছিল তার একটু হিস্ট্রি যদি জানি, 1875 খ্রিস্টাব্দে প্রেমচন্দজি বোম্বে স্টক এক্সচেঞ্জ নামে একটি স্টক এক্সচেঞ্জ স্থাপনা করেছিলেন, যেখানে বন্ডের মাধ্যমে, স্ট্যাম্প সিগনেচারের মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হতো, যেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার ছিল এবং অনেক জটিল ছিল। 1992 খ্রিস্টাব্দে কম্পিউটারাইজ সিস্টেম চালু করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। 1992তে কম্পিউটারাইজ সিস্টেম চালু হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। তারপর থেকেই সমস্ত ডেটাবেস এবং কেনাকাটা কম্পিউটারেই সেভ করা থাকতো। আমাদের ভারতবর্ষে দুটো সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যার শর্ট ফর্ম এনএসসি, আরেকটি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, যার শর্ট ফর্ম বিএসসি। আমরা এই দুটোতেই সবচেয়ে বেশি ট্রেড করে থাকি। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 7462টা কোম্পানি তাদের স্টক লিস্ট করা আছে। এটা 2022 সালের 21শে জুলাইয়ের ডেটা। এখন আরও কোম্পানি অনেক বেড়েছে, এর মধ্যে লিস্টিং হয়েছে। আর বিএসসিতে 5246টা কোম্পানি লিস্টেড আছে 2022-এর 8 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিনই নতুন না অনেক কোম্পানি এনএসসি বা বিএসসিতে লিস্টেড হয় এবং অনেক কোম্পানি এনএসসি বা বিএসসি থেকে আনলিস্টেডও হয়।
এই স্টক এক্সচেঞ্জে আমরা যেটার মাধ্যম থেকে বুঝতে পারি যে মার্কেটের পরিস্থিতি কীরকম, সেটা বোঝার জন্য আমরা একটা ইন্ডেক্সকে ফরমেশন করাই। নিফটির ইন্ডেক্স হিসাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হচ্ছে নিফটির ইন্ডেক্স, যেখানে 50টা বড় কোম্পানি, এবং বম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স হচ্ছে সেন্সেক্স, যেখানে 30টা বড় কোম্পানিকে জুড়ে তাদের প্রতিটা শেয়ারের প্রাইসকে যোগ করে যেই অ্যামাউন্ট হয় সেটাই ইন্ডেক্স হিসাবে ফরমেশন করানো হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের লিস্টেড 50টা বড় কোম্পানির একটি শেয়ারের প্রাইসকে জুড়ে যেই অ্যামাউন্টটা দাঁড়ায়, যেই নাম্বারটা দাঁড়ায়, সেটা নিফটির ইন্ডেক্স হিসাবে ফরমেশন করানো হয়। এবং বম্বে স্টক এক্সচেঞ্জের 30টা বড় কোম্পানিকে একটি শেয়ারের প্রাইসকে জুড়ে যেই প্রাইসটা আসে সেটাই সেন্সেক্সের ইন্ডেক্স ফরমেশন হিসাবে ডিসপ্লে করানো হয়। এই স্টক এক্সচেঞ্জে বড় কোম্পানিগুলো কি, কেন বড় কোম্পানি বলা হচ্ছে? বড় কোম্পানি সেগুলোকেই বলা হচ্ছে যাদের নাম্বার অফ শেয়ার ইন্টু প্রাইস অফ শেয়ার, একটি শেয়ারের প্রাইস এবং কতগুলো শেয়ার আছে সেটা গুণ করে সেই কোম্পানির মার্কেট ক্যাপিটাল, অর্থাৎ সেই কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটাল কত, যতটা বড় হবে সেই অনুযায়ী কিন্তু এই বড় কোম্পানি বা মাঝারি কোম্পানি বা ছোট কোম্পানি এইভাবে লিস্টেড করা হয়। স্টক মার্কেটে আমরা দুটো জিনিস শুনে রেখেছি, এক হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড যাচ্ছে বা মার্কেট আপ যাচ্ছে বা মার্কেট বুলিশ, আরেকটা হচ্ছে মার্কেট ডাউন যাচ্ছে অর্থাৎ মার্কেটের দাম কমছে বা বেয়ারিশ। এই দুটো ল্যাঙ্গুয়েজ আমরা কন্টিনিউ শুনে থাকি। মার্কেট আপ ট্রেন্ড হচ্ছে বা মার্কেট আপ যাচ্ছে, বুলিশ ট্রেন্ড, মার্কেট ডাউনে যাচ্ছে, জিনিসের দাম কমছে, বেয়ারিশ ট্রেন্ড, স্টকের দাম কমছে, বেয়ারিশ ট্রেন্ড। এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা কন্টিনিউ শুনে থাকি। এই স্টক মার্কেটে এই যে দাম ওঠা বাড়ার যে ঘটনাগুলো ঘটে, এগুলো কারা করে বা কাদের মাধ্যম দিয়ে এগুলো হয়? প্রথম হচ্ছে রিটেল ইনভেস্টর। এই রিটেল ইনভেস্টার্স হচ্ছে আমরা, যারা ছোটোখাটো অ্যামাউন্টের শেয়ার কিনে স্টকের প্রাইসকে ওঠানামা করতে সাহায্য করি। তারপরে রয়েছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যাদের মধ্যে এফআইআই, ফরেন ইনস্টিটিউশন, ডোমেস্টিক ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড ইনভেস্টররা এবং প্রোমোটাররা অনেকে এরা যুক্ত থাকে। তারা বড় বড় অ্যামাউন্টের স্টক কিনে মার্কেটের স্টকের প্রাইসকে ওঠানামা করতে সাহায্য করে। আর থার্ড রয়েছে অ্যাডভাইজার রেটিং এজেন্সি, যাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। অ্যাডভাইজার রেটিং এজেন্সি হচ্ছে, আপনারা দেখবেন নিউজ চ্যানেলে, যেগুলো বিজনেস নিউজ চ্যানেল আছে, সেগুলোতে বিভিন্ন স্টকের অ্যানালিসিস করানো হয়। এই বলা হয় যে এই কোম্পানির সাথে নতুন প্রজেক্ট জুড়ছে। সেই খবর শুনে অনেক রিটেলাররা কী করে, হঠাৎ করে সেই স্টকগুলোকে ধরে। হঠাৎ করে যখন কোনো স্টককে নতুন করে ধরা হয় বা বিক্রি করা হয়, সেই টাইমে কিন্তু দামের ওঠানামা খুব হয়। তাই আমাদের অ্যাডভাইজার রেটিং এজেন্সি অর্থাৎ এই নিউজ চ্যানেল থেকে দূরে থাকতে হবে স্টক মার্কেটে যদি সঠিকভাবে আমাদেরকে কাজ করতে হয়। এই স্টক মার্কেটে কি করে আমরা শেয়ারকে বাই সেল করব, তার একটা ছোট্ট কনসেপ্ট আমরা এর মধ্যে দেখে নিই। স্টক মার্কেটে শেয়ার বাই সেল করার জন্য আমাদের তিনটে জিনিস থাকতে হবে। প্রথম হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টকে এখানে আমরা ওয়ালেট হিসাবে ধরেছি। এই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে আমরা ব্রোকারের কাছ থেকে ট্রেডিং অ্যাকাউন্ট এবং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। আমাদের যে স্টক ব্রোকার থাকবে, অর্থাৎ যেই সংস্থার মাধ্যমে, যেই ব্রোকিং হাউসের মাধ্যমে আমরা স্টককে কেনাবেচা করব, সেই ব্রোকিং হাউসই কিন্তু আমাদেরকে বা সেই ব্রোকারই কিন্তু আমাদেরকে ট্রেডিং অ্যাকাউন্ট এবং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে দেবে। সেভিংস অ্যাকাউন্টের সাথে ট্রেডিং অ্যাকাউন্টের লিঙ্ক করা থাকবে
এবং ট্রেডিং অ্যাকাউন্টের সাথে ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক করানো থাকবে। আমরা যখন কোনো স্টক কিনবো, আমরা আমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রেডিং অ্যাকাউন্টে ব্যালেন্স নেব, অর্থাৎ টাকা ট্রান্সফার করে নেব, এবং ট্রেডিং অ্যাকাউন্ট আমরা নিজেরা আমাদের পারমিশন অনুযায়ী বা ব্রোকারকে ফোন করে আমরা যে স্টক কিনতে চাই, আমরা ফোনের মাধ্যমে বা ফোন করে ব্রোকারকে বলে আমরা সেই স্টকটা কিনতে পারবো। তখন ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যেইটুকু টাকা স্টকটা কেনার জন্য লাগবে, সেটা সেখান থেকে ডিডাক্ট হয়ে, চার্জেস ডিডাক্ট হয়ে সেই স্টকটা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। আবার সেইভাবেই যদি আমরা সেই স্টকটাকে বিক্রি করে দিই, তখন ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আমার সেই স্টকটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গিয়ে ট্রেডিং অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা, সেই টাকাটা আবার এখানে চলে আসবে এবং আমাদের প্রয়োজন মতন আমরা আবার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিয়ে নিতে পারব। এই ছোট্ট প্রসেসের মাধ্যম দিয়ে আমরা স্টককে কেনা বেচা করতে পারব। এই যে স্টক মার্কেটে এই যে ডিম্যাট অ্যাকাউন্ট যে ওপেন করে দেওয়া হচ্ছে, এই ডিম্যাট অ্যাকাউন্ট যে দুটো কোম্পানি ওপেন করে দেয় তাদের মধ্যে একটি হচ্ছে NSDL, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিট লিমিটেড, আরেকটি হচ্ছে CDSL, সেন্ট্রাল ডিপোজিটরি সিকিউরিটিজ লিমিটেড। এই দুটো সংস্থাই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে দেয়। ডিম্যাট অ্যাকাউন্টের ফুল ফর্ম হচ্ছে ডিম্যাটেরিয়ালাইজড অ্যাকাউন্ট। এই বিষয় নিয়ে আমরা আরও ভিডিওতে পরে জানব। এবার জেনে নিই স্টক মার্কেটের কী কী সেগমেন্টস নিয়ে আমরা কাজ করব, বা স্টক মার্কেটে কী কী সেগমেন্টস আছে। স্টক মার্কেটে ইকুইটি সেগমেন্ট আছে, যেখানে কোম্পানির স্টককে কেনা বেচা করা হয়। দ্বিতীয় যে সেগমেন্ট আছে সেটা ডেরিভেটিভ সেগমেন্টস, সেখানে বিভিন্ন বন্ড, সিকিউরিটিজ বন্ড, নন সিকিউরিটিজ বন্ড এবং ফিউচার অ্যান্ড অপশন, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয়। আর কমোডিটি মার্কেটে যেখানে কাঁচা তেল, গোল্ড, কপার, সিলভার ইত্যাদি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কেনাবেচা করা হয়। আর ফরেক্স মার্কেট হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের কারেন্সি, ডলার, ইউরো, ইয়েন, এইসব কারেন্সি নিয়ে কাজ করা হয়। এই স্টক মার্কেটে আমাদের কাজ হচ্ছে স্টককে বাই করা, হোল্ড করা এবং যখন প্রফিট আসবে সেটাকে সেল করে দেওয়া, বা অপোনেন্ট হিসাবে সেল করা, হোল্ড করা এবং বাই করে আমাদের প্রফিট তুলে নেওয়া। তো আজকের প্রথম দিনের ভিডিও এই পর্যন্তই। আপনারা নেক্সট লার্নিং ক্লাসে এই ধরনের ভিডিও আরও পেয়ে যাবেন। যদি কোনো ডাউটস বা কোয়ারিজ থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।